কিন্তু আমার কথা কেউ কানে পাত্তাই দিল না। সো এখন আমি তীব্র যদি এক বাপের বেটা হই, এই কাজটা আমাকে দিয়ে দ্বিতীয়বার আর আমার বাপেও করাতে পারবে না। প্রয়োজনে জবটাই ছেড়ে দেবো, কিন্তু একটা কাজ আমি অন্য কারো ভুলের জন্য দ্বিতীয়বারে হাত লাগাতে পারবো না। তীব্র, মাথা ঠান্ডা করো, দেখা যাক ঘটনা কত দূর যায়। এতগুলো ফোর্স নিয়েও এরকম একটা ব্লেন্ডার হয়ে গেল কি করে? সেটা আপনাদের কর্মীরাই ভালো জানে। ওখানে কি সিনিয়র ইরফান সাহেব আছে এখনো? হয়তো। আমি যাচ্ছি, ওদিকে দেখি কি হয়। আপনি নিশ্চিন্তে ঘুমান স্যার। ফোন রেখে দিয়ে বসে রইল। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল স্পটে। এসে দেখে সবার মধ্যে একটা উত্তেজনা চলছে। ইরফান শেখ যে এত লটরপটর করে সেও মুখ চুপসে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা ব্যাপার দেখে তীব্রর মেজাজ সেই গরম হলো। বোকার মতো সবাই এক জায়গাতেই খোঁজাখুঁজি চালাচ্ছে। মিশন তো এতক্ষণে পুরো এরিয়া ত্রিসীমানা পেরিয়ে গেছে। এত রাত্রে কোনো লঞ্চ স্টিমারও দেখতে পাচ্ছে না এদিকে। তীব্র আরেকটু দূরে এগিয়ে গিয়ে সবাইকে খোঁজাখুঁজি করতে বলল। খোঁজাখুঁজির কিছু ডিরেকশন দিয়ে ওখান থেকে চলে গেল। খামোখা এদের সাথে সময় নষ্ট করে লাভ নেই। ভালো মতোই জানে ক্রিমিনালকে হাজার খুঁজলেও আজ রাতে অন্তত পাওয়া যাবে না। মিশন অনেকটা দূর এক ডুবেই পেরিয়ে গেছে। নিঃশ্বাস আটকে আসার ফলে হালকা করে মুখটা পানির থেকে বের করে লম্বা নিঃশ্বাস নিয়ে আবারও ডুব দিল। অনেকক্ষণ পর বুঝতে পারল নদীর গভীরে এসে গেছে। আশেপাশে কোনো তীর দেখা যাচ্ছে না। তার মানে যে ব্রিজ থেকে ঝাঁপড়েছিল সেটা নদীর একটা ছোট্ট শাখা ছিল মাত্র। এখন মিশন আসল নদীর বুকে এসে গেছে। ডানার ব্যথাটা আস্তে আস্তে অনুভূত হচ্ছে। পানি থেকে মাথা বের করে এদিক ওদিক দেখার চেষ্টা করছে কোনো নৌকা, ট্রলার, স্টিমার, ফেরি কিছু একটা দেখতে পায় কিনা। অনেকক্ষণ অপেক্ষার পর বালি বহন করে নিয়ে যাচ্ছে একটা ট্রলার দেখতে পায়। মিশন কৌশলে ট্রলারের এক প্রান্তে উঠে বসে। একজন কর্মী সে ট্রলারের গতিবেগ নিয়ন্ত্রণ করছে। মিশনকে দেখে ভয় পেয়ে যায়। এভাবে চলন্ত ট্রলারে শেষ রাতে উঠে বসলো ভূতের মতো। ট্রলারের হালকা আলোতে মিশনের চোখ জ্বলজ্বল করছে। এটা দেখেই লোকটা ভয়ে কাবু হয়ে রইল। মনে হচ্ছে সেন্সলেস হয়ে যাবে। ভূতেরা আগুন দেখে ভয় পায় জেনে একটা সিগারেট ধরালো, কিন্তু তাতেও কিছু না হয় ভয়ে বরফ হয়ে রইল। মিশন নিজের মতো চুপচাপ বসে বড় বড় শ্বাস নিচ্ছে নীরবে। ভয়ে তাড়াহুড়ো করে ট্রলারের স্পিড আরো বাড়িয়ে ঘাট খুঁজতে লাগলো। লোকটার সাথে আরেকজন কর্মী ছিল, কিন্তু সে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। ভয়ে এতটা কাবু হয়েছে যে গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না তাকে ডেকে তোলার জন্য। কিছু দূর যাওয়ার পর একটা ঘাট দেখতে পেল, যেখানে অনেকগুলো জাহাজ, লঞ্চ, স্টিমার, ফেরি ভিড় করে আছে। ট্রলারটা পাড়ে নিতেই সামনে তাকিয়ে দেখে কিছুক্ষণ আগে যাকে দেখতে পাচ্ছিল সে নেই, এখানে হাওয়া হয়ে গেছে। সে পুরোপুরি শিওর ওটা ভূতি ছিল। কিন্তু মিশন ট্রলারের বেগ আস্তে আস্তে কমতে দেখেই চুপ করে এই ট্রলার থেকে অন্য একটা খালি স্টিমারে উঠে যায়। সেখান থেকে একে একে লঞ্চ, স্টিমারের উপর দিয়ে হেঁটে যেতে যেতে ঘাট থেকে একটু দূরত্বে গিয়ে নামে যেন কেউ দেখতে না পায়। সেখান থেকে আস্তে আস্তে হাঁটা পায়ে রোডের দিকে যায়। ফজরের আজান দিয়ে দিয়েছে, ভোরের আলো চারপাশে ফুটেছে। একটা চলন্ত সিএনজিতে বসে রইল। আছে আপা, একটু দেয়া যাবে? দেওয়া যাইব। কই ফোন দিবেন? বাড়িতে কল দিব টাকা নিয়ে আসার জন্য। আমার কাছে টাকা নেই ভাই। সিএনজি ড্রাইভার তার মোবাইলটা দিল। মিশন বাড়ি থেকে বের হওয়ার সময় কয়েকটা খুচরো টাকা ছাড়া আর কিছু নিয়ে বের হয়নি। ওয়ালেট, মোবাইল সব বাড়িতে। এখন দীপকে একটা কল করলো। দীপ ফোন রিসিভ করে চুপ করে রইল। হ্যালো। মিশনের কণ্ঠ পেয়ে উত্তর দিল, মিশন, তুই কোথায় আছিস? অ্যাটলিস্ট জানাবি তো। রাতে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। এত লেট কেন? তাড়াতাড়ি বাড়িতে ফির। আরে শোন, বাড়ি এখন ফিরবো না, 4 নম্বরে আয়। আমার মোবাইল ও ওয়ালেটও নিয়ে আয়। আচ্ছা, আসছি এখনই। রাখছি। মিশন ফোনটা হাতে নিয়ে সিএনজি ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার ফোনে তো ডুয়াল সিম, একটা হারিয়ে গেলে আরেকটা দিয়ে চলতে পারবেন, সেই জন্য রেখেছেন তাই না? হ আপা। আপনার মোবাইলের দাম কত? 8,000। ও আচ্ছা ভাই, ফোনটা একটু পরে দিই, বাসা থেকে কল দেবে একটু পর। আচ্ছা। ধন্যবাদ ভাই। এই সময় আপনার শরীর ভেজা কেন? আমি সেনাবাহিনীর লোক, ক্যান্টনমেন্টে গিয়েছিলাম। আসার সময় পানিতে পড়ে গিয়েছিলাম ভাই। জামা কাপড় কিছু নাই সাথে, এখন জামা চেঞ্জ করতে যাইতেছি। বাসাটা দূরে, তাই বাসার লোককে গিয়ে আসতে বললাম যেন তাড়াতাড়ি ফিরতে পারি। ও আচ্ছা, শীত লাগছে তাই না? তা তো লাগছেই। গা থেকে ভেজা জ্যাকেটটা একটা বড় ম্যানহলে ফেলে দিতে গিয়েও ফেলে দেয়নি, কারণ 2 হাতের বিচ্ছিন্ন হ্যান্ডক্যাপ যেন দেখা না যায় সেজন্য। একদিকে ঠান্ডা, তার উপর বাম হাতের ডানায় গুলি লাগায় হাতটা ব্যথা হয়ে আছে। গায়ে জ্বর উঠে গেছে, কিন্তু কিছুই করার নেই। মুহূর্তে নিজেকে স্বাভাবিক স্থানে রাখতে হবে। সিএনজিওয়ালার মোবাইলে কি কি ডায়াল করে যেন সিম কার্ডটা অফ করে দিল, একদম অকেচো করে দিল। এই নাম্বার উঠাতে গেলে অন্য ভোটার আইডি কার্ড ব্যবহার করে উঠাতে হবে।
যে সিমটার মালিক হবে অন্য কেউ। ছোটখাটো ব্যাপারগুলোতে খুব বেশি সতর্ক থাকে, কারণ ছোটখাটো ভুলে বড় বিপদ আসে। একটা জায়গায় এসে গাড়ি থামাতে বলল। মিশান সেখানে নেমে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর দ্বীপ এলো। জ্যাকেট পরা, উইন্টার হ্যান্ড গ্লাভস পরা, মাংকি টুপির সাথে মাফলার দিয়ে নাক মুখ আটকে এসেছে। চারিদিকে বেশ কুয়াশায় পড়েছে। এসে 1000 টাকার নোট ড্রাইভারকে দিল, সাথে মিশান মোবাইলটাও দিল। বাংতি নাই তো আমার কাছে। ভাঙতি লাগবে না, আপনি নিয়ে যান এটা। সিএনজি চলে যাওয়ার পর মিশান আর দ্বীপ হেঁটে একটা গলির ভেতরে ঢুকলো। দ্বীপ মিশানের হাত ধরতে যাবে, তখনই দেখে ওর গা পুরো গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। মিশান, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে না? হাঁটছিস কি করে? আরে বলছি সব জায়গা মতো আগে পৌঁছে নেই। ছোট বড় কয়েকটা গলি পেরিয়ে একটা নির্জন স্থানে এলো দুজনে। পুরাতন একটা দালান সেখানে। সেই দালানের একটা ফ্ল্যাটে ঢুকলো। এটা একটা ফ্যামিলি ফ্ল্যাটে ছিল, ভেতরে সবকিছুই আছে। বাইরে থেকে ভাঙাচোরা হলেও ভেতরে একদমই ইনটেক। ভেতরের পরিবেশ দেখে বোঝা গেল এখানে ওদের আসা যাওয়া প্রায় সময়ই হয়। মিশান ভেতরের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে। দীপ একটা টেবিলের সামনে চেয়ার টেনে বসে রইল। মিশান ড্রেস চেঞ্জ করে দীপকে ভেতরে আসতে বলল। একটা খাটে বসতে বসতে দীপ বলল, বুলেটটা বের করে দে, হাতটা ব্যথা করছে খুব। দীপ উত্তেজিত হয়ে বলল, বুলেট লেগেছে? মিশান, কেয়ারফুলি চললে তোর কি হয় বলবি আমাকে? আরে ধুর, আনফরচুনেটলি হয়ে গেছে। শালাকে সেদিনই মেরে ফেলা উচিত ছিল। কিভাবে? কি হলো? মিশান সবটা খুলে বলল দীপকে। রাত থেকে কি কি ঘটনা ঘটেছে। দীপ ফার্স্ট এড বক্স নিয়ে মিশানের বুলেটটা বের করে দিল। বুলেট লাগার পর যতটা না ব্যথা করছিল, এখন তার থেকে 1000 গুণ ব্যথা করছে। শরীর থেকে অ্যালকোহলের রেশটাও শেষ হয়ে গেছে, যার ফলে সব মিলিয়ে ব্যথাটা অসহনীয় হয়ে গেছে। ব্যথাটা কোনোভাবেই সহ্য হচ্ছে না। মিশান, পেনকিলারটা খা, একটু পর ব্যথা আস্তে আস্তে কমতে থাকবে। ব্যান্ডেজ আগেই করিস না, অ্যালকোহল ঢেলে দে একটু। এটা খেলে আর ঢেলে দিলেই ব্যথা কমে যাবে। মেডিকেল সায়েন্স তুই বেশি জানিস নাকি আমি? খালি পেটে অ্যালকোহল ব্লাস্ট হবে। হালকা কিছু খেয়ে নে, তারপর ওষুধ খা, এরপর শুয়ে থাক। এই অবস্থায় তো বাড়িতেও যাওয়া যাবে না। মা বাবার সামনে কি স্বাভাবিকভাবে দাঁড়াতে পারবি? তাহলে চল। না, বাড়ি যাব না কয়দিন। বাড়িতে জিজ্ঞেস করলে বলিস আমাকে তুই একটা মেডিকেল ক্যাম্পেইনে পাঠিয়েছিস। এখানেই থাকবি? না, জ্বরটা একটু কমলে এক জায়গায় যাব। কোথায়? জানি না, অবস্থা বুঝে জানাবো তোকে সময় মতো। যাওয়ার আগে কিছু খুচরো টাকা দিয়ে যাস। আমার ওয়ালেট, মোবাইল সব বিছানার উপর রেখে দিয়ে যা। ঠিক আছে, তুই এই বেলাটা শুয়ে থাক আর বেরি হোস না। এত সকালে তো কোনো হোটেল রেস্টুরেন্টও খুলেনি যে খাবার নিয়ে আসবো। আপাতত শুকনো খাবার খেয়ে থাক, আমি অফিসে যাওয়ার পথে খাবার দিয়ে যাব, কেমন? দীপ মিশানকে শুকনো খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। তারপর লেপ কম্বল মুড়িয়ে দিয়ে চলে গেল। হাতের ডানা সহ সম্পূর্ণ হাত পাথরের মতো ভারী হয়ে আছে। এখন আস্তে আস্তে যেন পুরো শরীরে ব্যথা হচ্ছে। শরীর এত গরম হয়ে আছে যেন চামড়া পুড়ে যাওয়ার অবস্থা। দীপ বাড়ি চলে যায়। 11টার দিকে তীব্র এসবিতে আসে নিজের কিছু পার্সোনাল জিনিসপত্র নেওয়ার জন্য। সিনিয়রদের সামনে যেতে কেউ তীব্রকে কোনো রকম প্রেশার করলো না, কারণ তীব্র নিজের সবটা দিয়ে চেষ্টা চালিয়েছিল। অন্যের ভুলের কারণে কেন ডবল খাটনি খাটবে? সবার থেকে টেম্পোরারি বিদায় নিয়ে র্যাব ডিপার্টমেন্টের সম্পদ হয়ে গেল। মিরপুর র্যাব 4-এর দিকে গেল। দারুসালাম রোডের সাথে এর র্যাব 4-এর হেডকোয়ার্টার। ভেতরে গাড়ি ঢোকার পর তীব্র গাড়ি থামালো। এমন সময় দালানের ভেতর থেকে বেরোচ্ছিল এক পরিচিত মুখ। একজন সুন্দরী মায়াবতী যুবতী নারী, সাদা রঙের শাড়ি পরা। তীব্রকে দেখে সে ওর দিকে আসতে নিল। অতীতে এই নারী তীব্রর ক্যাডেটের জুনিয়র স্টুডেন্ট ছিল, নাম দীপ্তি। বর্তমানে এটা তীব্রর মাইনর এক্স। কেমন আছো তীব্র? ভালো, তুমি? দীপ্তি মলিন হেসে উত্তর দিল। আলহামদুলিল্লাহ। তীব্র জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি এখানে? ভাইয়ের কাছে এসেছিলাম, দরকার ছিল একটু। তোমার হাজবেন্ড কি করে? দীপ্তি অপ্রস্তুত হাসি দিয়ে উঠল। হাসছো কেন? হাজবেন্ড কি করে আমি কি করে বলবো? আমি কি বিয়ে করেছি? হোয়াট, তুমি এখনো বিয়ে করোনি? কেন বিয়ে করিনি এটা আবার জিজ্ঞেস করো না, কারণটা তুমি ভালো করেই জানো। অতীত ধরে এখনো বসে আছো তুমি? কিসের এত ব্যস্ততা তীব্র তোমার? 2 বছরে একটা খোঁজও নাওনি। আমি তো তোমায় ভুলতেই বসেছিলাম। তীব্র মুখ শুকনো করে উত্তর দিল, তাহলে আর কটা দিন পর আমাদের দেখা হলে ভালো হতো। আমাকে দেখলে আর চিনতেই না। দীপ্তি হেসে উত্তর দিল, অন্য কেউ হলে এটা সম্ভব হতো। তীব্রর ভেতর হয়তো কোনো চাপা কষ্ট জাগ্রত হয়ে উঠল।
আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ হতাশাময় লম্বা নিঃশ্বাস ছেড়ে দীপ্তির দিকে ফিরে বলল, এনিওয়ে, কোথায় আছো এখন? হলিক্রোশ। বাহ, বিরাট পজিশনে আছে দেখছি। সবই তোমার মোটিভেশনের ফল। আচ্ছা দীপ্তি, আমি তো আজই এলাম র্যাব রোস্টিং এ। তোমার ভাইও যেহেতু এখানে, সবার এসো, সময় করে কথা হবে। এরকম কিছু কাজ আছে, প্লিজ মাইন্ড করো না। ইটস ওকে, আমারও পৌঁছতে হবে, ক্লাস আছে, পরে দেখা হবে। আল্লাহ হাফিজ। তীব্র ফর্মালি হাসি দিয়ে বলল। আল্লাহ হাফেজ। দুজন দুদিকে গেল। তীব্র ভেতরে প্রবেশ করলো। সবাই খুব সম্মান দেখালো। সবাই ওকে আগে থেকেই চিনে। তীব্র এর আগেও এখানে এসেছে। তীব্র ভেতরে গিয়ে নিজের কাজের সাথে অভিযুক্ত হলো। কয়েকজন সদস্য নিয়ে একটি টিম গঠন করলো। একটা অভিযানের পুরো প্ল্যানের ম্যাপ আঁকলো দুরাত ভরে। ব্রেনের উপর প্রচুর প্রেশার যাচ্ছে। এসবিতে একটা বারও খবর নিয়ে দেখে না ওদিকের কি অবস্থা। তবে রিফাত কৌতূহলবশত খোঁজ নেয়, আর যা জানে তীব্রকে জানায়। এ ব্যাপারে শোনার মতো বিন্দুমাত্র ইন্টারেস্ট তীব্রর মধ্যে নেই। ও চাইলে এবার সহজেই মিশনকে ধরিয়ে দিতে পারবে, কিন্তু দেবে না। কারণ ডিপার্টমেন্টের কিছু অফিসারের শরীরে জং ছাড়ানোর জন্য তীব্রর মুখ বন্ধ রাখতে হবে। পরে সময় মতো মুখ খুললেই হবে। এদিকে মিশনের জ্বর এই কবে তো এইবারে আপ ডাউনের মাঝামাঝি আছে। দীপ তাপসিন মিশনের দেখাশোনা করছে। দিনে কয়েকবার মামি ফোন করলে কণ্ঠস্বর স্বাভাবিক করে কথা বলে ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেয়। মামি জানে দীপ ওকে মেডিকেল ক্যাম্পেনে পাঠিয়েছে। আসলে সত্য তো কেবল দীপ আর তাপসিনই জানে। 4 দিনের মাথায় মিশন শরীর নিয়ে উঠতে পারে, চলাফেরা করতে পারে। আস্তে আস্তে শুয়ে বসে প্ল্যান করে কিভাবে তীব্রকে শেষ করে দেওয়া যায়। কেন যেন মনে হচ্ছে তীব্র এখনো মুখ খুলেনি। মুখ খুললে এতক্ষণে অভিযান চালিয়ে বের করে ফেলতো। এটা ভেবেই স্বস্তি পাচ্ছে। কিন্তু যেভাবে হোক তীব্রকে ওর সরিয়ে দিতে হবে দুনিয়া থেকে। সন্ধ্যাবেলা একটা 22 তলা টাওয়ারের উপর তীব্র দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর রিফাত তীব্রর পিছনে এসে দাঁড়ালো। রিফাত, জি স্যার। পরচর্চা খুব খারাপ জিনিস, জানো তো? জি স্যার। কি অদ্ভুত, তাই না? মানুষ বড় কোনো বিশ্বাসঘাতকতা করার আগে বিশ্বাস অর্জন করে। রাইট স্যার। সেজন্য আমি কখনো কাউকে বিশ্বাস করি না, যার ফলে ধোকাও কম খাই। আর কেউ যদি ভাবে আমার সামনে দাঁড়িয়ে আমার ওপর দিয়ে চালাকি করবে, তাহলে আমার মেজাজটা যে হাইপার হয়। বরাবরই যেহেতু আমার রক্তে তেজস্ক্রিয়তা একটু বেশি না, তাই তাকে দুনিয়া থেকে সরানো না অব্দি আমার শান্তি হয় না। ভাবো একটা বার, তার সাহস হয় কি করে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া? হ্যাঁ। রিফাত কথাটা শুনে থমকে গেল। ভেতরে কোনো এক অজানা ভয় কেড়ে বসলো। স্যার। তীব্র বাঁকা হাসি দিয়ে সিগারেট টানতে টানতে রিফাতকে গান পয়েন্টে রাখলো। গান পয়েন্টে থেকে রিফাত প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। তীব্র বাঁকা হাসি দিয়ে গান সরিয়ে নেয়। কিছু কিছু জায়গায় আমি মানুষকে সুযোগ দিই, তোমাকেও দিচ্ছি। 2টো অপশন দিচ্ছি তোমাকে। 1, তোমার কুকর্মের কথা সবার সামনে স্বীকার করবে। এতে কি হবে জানো? তোমার মৃত্যুর ডেটটা একটু পিছবে, আর তোমার পরিবার তোমার জন্য লজ্জায় শেষ হয়ে যাবে। লোকের কাছে কথা শুনতে হবে। তোমার পেনশনের টাকা, মাসিক রেশন এগুলো অফ হয়ে যাবে, যার ফলে তোমার পরিবার না খেয়ে রাস্তায় নামতে হবে। আর 2, এক্ষুনি তুমি আমার সামনে সুইসাইড করবে। এতে কি হবে জানো? তোমার কুকর্মগুলো তোমার সাথে আত্মহত্যা করবে। তোমার কবরের মাটিতে দেহের সাথে গোপনীয়তাও চাপা পড়বে। তোমার পরিবারের মান সম্মান নষ্ট হবে না, পেনশনের টাকা আর রেশন এগুলো বন্ধ হবে না। রিফাত সোজা তীব্রর পায়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, স্যার সরি স্যার, আমায় ক্ষমা করে দিন। আমি সব খুলে বলবো আপনাকে, যা যা জানি সব বলবো আপনাকে। প্লিজ স্যার ক্ষমা করে দিন, একটা সুযোগ দিন, আমি শুধরে যাব স্যার। আমাকে মারার জন্য কত টাকা পেয়েছো? 10 লাখ অ্যাডভান্স দিয়েছিল স্যার, কাজ শেষ হলে আরো দেবে বলেছিল। ওরে বাবা, তুমি তো ভাই আমার থেকে বড় লোক হয়ে গেছো। আমার যে সিক্রেট ডকুমেন্টগুলো সেগুলো পাচার করে কত পেয়েছিলে? 6 লাখ। কিন্তু রিফাত, আমি যদি তোমায় ছেড়ে দিই তাহলে ওরা তোমাকে ছাড়বে না। তুমি তো বিশ্বাসের যোগ্যতায় রাখোনি। কি করি তো বলো তোমায় নিয়ে? ঠিক এই কারণেই আমি 2 দিন পর পর বডিগার্ড চেঞ্জ করি, যেন কারো মরতে না হয় আমার হাতে। শুধু তুমি এতদিন ধরে লাস্টিং করেছিলে, কি বলে ভাগ্য, জানো তো? রিফাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে মাথা তুলে তাকিয়ে দেখে তীব্র কোমরে হাতের কবজি গেড়ে অন্যদিকে তাকিয়ে ভাষণ দিচ্ছে। এই সুযোগে রিফাত ভেতর থেকে পিস্তল বের করে উঠে দাঁড়িয়ে তীব্র দিকে কান পয়েন্ট করে। এই দৃশ্য দেখে তীব্র রাগান্বিত বা আতঙ্কিত কোনো রিয়াকশন না দিয়ে ফিক করে হেসে দেয়। বিনাশকালে বিপরীত বুদ্ধি। রিফাত একটু বিভ্রান্তিতে পড়ে গেল, হাত কাঁপছে। তীব্রর চোখের দিকে তাকাতেই ভয় হচ্ছে, কারণ তীব্রকে বধ করা এত সহজ না। তীব্রর এরকম হাসির যথেষ্ট কারণ আছে হয়তো। তীব্র রহস্যময় ভাবে রিফাতের নাম উচ্চারণ করে বলল, রিফাত, আমি চাইলে তোমাকে ব্যবহার করে সব আপডেট নিতে পারবো, এই ক্ষমতা আমার আছে। কিন্তু আমি তা করবো না, কারণ পরীক্ষায় নকল করা আর দেখাদেখি করে লেখা আমার কাছে দুটোই সমান সমান।
অন্যের বুদ্ধিতে আমি তীব্র চলি না। আমার এই মাথাটা যতদিন আছে ততদিন ইনশাল্লাহ কারো বুদ্ধি, পরামর্শ, দিক নির্দেশ লাগবে না। যা করছি আর যা করবো সবটা নিজের চেষ্টাতেই। তাই তোমাকে আমার প্রয়োজন নেই। আর এখন মেন পয়েন্টে আসি। তুমি এক কাজ করো, তোমার বাড়িতে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করো তো তোমার ছেলে কোথায়। বাড়িতে কল দিলে ওরা বলবে ছেলে কোচিংয়ে আছে। মানে আমার ছেলের কোনো ক্ষতি করবেন না, জানে মেরে ফেলবো। আমি কি একটা বারও বলেছি ওর ক্ষতি করব? আমি তো জাস্ট বলতে চেয়েছিলাম তোমার ছেলের জীবন তোমার এই পিস্তলের মধ্যে আটকে আছে। তুমিও বুলেট বের করে দেবে, তোমার ছেলের প্রাণও বেরিয়ে যাবে। এটা শুনে রিফাতের হাত থেকে পিস্তলটা পড়ে গেল। তীব্র কিটকিটে হাসি দিয়ে বলল, গ্র্যাভিটি ডাজন্ট ওয়ার্ক আনটিল ইউ লুক ডাউন। প্রবাদটা শুনেছো কখনো? তীব্র কিটকিটে হাসি হেসেই যাচ্ছে। স্যার প্লিজ স্যার, সরি স্যার, ক্ষমা করুন। আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইছি স্যার। তীব্র নীরবে মাথা নাড়িয়ে হাসতে হাসতে ছাদের রেলিং ধরে নিচের দিকে তাকায়। 22 তলার উপর থেকে নিচের দিকে তাকালে মাথা ঘুরিয়ে ওঠে। শহরের বিশাল অংশ দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে। ব্যাপারটা একটু সহজ করে দিচ্ছি, তোমাকে এত কষ্ট করে দিয়ে মারবো না। খামোখা হাত নোংরা করার মানেই হয় না। তুমি বরং এই রেলিং এর উপর দাঁড়িয়ে লাফ দাও। ভাগ্য ভালো থাকলে হাত পা ভাঙলেও বেঁচে থাকার চান্স আছে, যদিও এখানে বেঁচে থাকার চান্স 0.00001%। রিফাত অসহায়ের মতো তাকিয়ে বলল, স্যার ক্ষমা করুন প্লিজ স্যার, দোহাই লাগে আপনার। তোমার বউ আজকে বাসন্তী কালার 3 পিস পরেছে তাই না? রিফাত থমকে গেল। ডোন্ট ওয়ারি, শপিং করছে এই টাওয়ারের 2nd ফ্লোরে। আমার হাতে সময় নেই, যা করা তাড়াতাড়ি করো। রিফাত কাঁদতে কাঁদতে রেলিংয়ের উপর উঠে দাঁড়ালো। চোখ বন্ধ করে লাফ দিয়ে নিচে পড়ে গেল। তীব্র সাইকোর মতো তাকিয়ে তাকিয়ে দেখলো রিফাতের পড়ে যাওয়া। এরপর রিল্যাক্সে সিগারেট ধরিয়ে টানতে টানতে সেখানে দাঁড়িয়ে রইল। দীপ অফিস থেকে ফিরে বাড়ি না গিয়ে মিশানকে দেখতে যায়। মিশান বারান্দায় ফ্লোরে বসে মদের বোতল থেকে মদ ঠেলে ঠেলে খাচ্ছে। দীপ মিশানের পাশে এসে বসলো। এত আগেই ভোজন শুরু করে দিয়েছিস? খিদে পেয়েছিল অনেক। খিদে পেয়েছে তার জন্য বাসা অনেক শুকনো খাবারও আছে, আর একটু অপেক্ষা করলেই হতো। আমি খাবার এনেছি, যা খেয়ে নে। কি এনেছিস? তন্দুর রুটি, কালা ভুনা, বুটের ডাল। খাবার ভালো, কিন্তু এখন খাওয়ার মুড নেই। মিশান, এভাবে কেন শেষ করছিস নিজেকে? আজ দেরি করে এসছিস, আর বাড়ি ফিরবি কখন? আজকে বাড়ি যাব না, এখানেই থাকবো। কি হয়েছে? দীপ সিগারেট ধরাতে ধরাতে উত্তর দিল, কিছু না। তুই বলবি আর আমি বিশ্বাস করব? মিনি কিন্তু আমায় বলেছে সকালে নাকি তুই না খেয়ে বেরিয়েছিস। মিমি তোকে কল করছে, তুই রিসিভ করিসনি। দীপ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর কি বলেছে? ওই তো, ছেলের বয়স বাড়লে বাবা মায়ের যে চিন্তা আকাঙ্ক্ষা থাকে সেটাও বলল, তোকে বোঝাতে বলল। এখন তুই কি বলতে চাচ্ছিস? মিশান ছলছল চোখে মাথা নিচু করে মলিন হেসে বলল, দেখ দীপ, মামা মিমি তোর জন্য যে ডিসিশন নেবে সেটাই তোর জন্য সঠিক। সো তাদের কথা শোন, তাদের পছন্দে বিয়েটা করে নে। দীপ, তুই ভেবে দেখ, তুই যার কথা ভেবে নিজের সময় পার করছিস সে কেবলই তোর অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই না। মেনে নে এটা, নিশান আর ফিরবে না। ও মরে গেছে, ওর কোনো অস্তিত্বই নেই। তুই বলছিস এ কথা? তুই কি মেনে নিতে পেরেছিস মিশান? মদ খাচ্ছিস কেন? তুই কি এরকম ছিলি মিশান? কষ্ট চাপা দিয়ে রাখতে পারিস না কেন? সব ভুলে থাকার জন্য কেন তুই অ্যালকোহল নিয়ে পড়ে থাকিস? দীপ, তুই আর আমি ভিন্ন কথা। আমার একটা মাত্র বোন ছিল, জীবনের সুখের একটা বিন্দু ছিল। আমার ভাগ্য খারাপ, তাই হারিয়ে গেছি। তুই আমি এক না রে দীপ। নিশান আমার বিয়ে করা বউ, আমার প্রথম ভালোবাসাও। আর তুই বলছিস ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে ভালোবাসতে? মিশান, তুই অন্তত আমার অবস্থাটা বুঝবি। এমন নির্বোধের মতো কথা বলিস না। নিশান বেঁচে থাকলে আমি কখনোই তোকে অন্য কারোর হতে দিতাম না। আর বিয়ের কথা বলছিস, সেটা কেবল তুই আর আমি জানি, আর কেউ জানে না। এই বিয়ে ব্যাপারটা অতি তুচ্ছ। নতুন করে জীবন সাজা দীপ। মিশানের সাথে কথাই মিলছে না বলে দীপ চোখের পানি বুঝতে বুঝতে অন্য রুমে চলে গেল। মিশানও নিজের মতো আবারও ড্রিঙ্ক করায় মন দিল। এমনিতেই নিশানকে ভুলতে পারছে না, তার উপর দীপ আরো অতীত মনে করিয়ে দিল। নিচে এত এত গাড়ি, রিফাতের ডেড বডি চারিপাশে ঘেরাও করেছে। কোলাহলময় চারপাশ, পুলিশ এসেছে অনেকগুলো। পাশেই তীব্র পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে মৃত লাশটা দেখছে। এর মধ্যে সাংবাদিক এসে হাজির। জানাজানিও হয়ে গেল রিফাত তীব্রর বডিগার্ড ছিল। একজন সাংবাদিক তীব্রর সামনে মাইক ধরে প্রশ্ন করলো, স্যার, আপনার কি মনে হয় এটা আত্মহত্যা নাকি হত্যা? আই থিঙ্ক এটা আত্মহত্যাই হবে।
কজ আমি বেশ কিছুদিন ধরে ওকে খুব ডিপ্রেসড দেখছিলাম, সব কিছুতে আনমোনায়। ওর মনটা কোথাও একটা হারিয়ে থাকতো। আজকে আমি এখানে শপিংয়ে এসেছিলাম। হঠাৎ রিফাত বলল, স্যার আমি একটু আসছি। তারপর কি হয়েছে সবাই দেখতেই পাচ্ছেন। একদল লোক নাকি বেশ ওপর থেকে পড়তে দেখেছে। তবুও দেখা যাক ময়নাতদন্তে কি রিপোর্ট আসে, মার্ডার নাকি সুইসাইড, সেটা বোঝা যাবে তখন। গুছিয়ে গুছিয়ে উত্তর দিয়ে সাংবাদিক থামিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই লাশটা উঠিয়ে নেওয়া হলো। তীব্র ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। রিফাতকে কাবু করতে তীব্র ওকে যেসব কথা বলেছিল ওর ছেলে আর স্ত্রীকে নিয়ে, সেগুলো কেবলই রিফাতকে বিব্রত করার জন্য বলেছিল। রিফাত মনে করেছিল তীব্র ওর বউ আর ছেলেকে কিডন্যাপ করেছে, কিন্তু তীব্র এগুলো আন্দাজে ঢিল ছুঁড়েছিল রিফাতকে লাইনে আনার জন্য। বোকা রিফাত তীব্রর কথা বিশ্বাস করে গিলে নেয়। সকালবেলা তীব্র অফিস যাচ্ছিল, হঠাৎ দেখে রাস্তায় দীপ্তি দাঁড়িয়ে আছে। ড্রাইভারকে গাড়ি থামাতে বলে গ্লাস সরিয়ে মাথা বের করে দীপ্তিকে ডাক দিল। দীপ্তি, দীপ্তি তীব্রর দিকে তাকালো। এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার গাড়িটায় সমস্যা হয়েছে, ড্রাইভার গাড়ি ঠিক করাতে নিয়ে গেছে। গাড়িতে ওঠো, লিফট দি। না সমস্যা নেই, তুমি যাও। আরো এসো, তোমার ক্লাস শুরু হয়ে যাবে। দীপ্তি হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে ওর ক্লাসের টাইম হয়ে এসেছে প্রায়। বাধ্য হয়েই তীব্রর গাড়িতে উঠতে হলো। তীব্রর পাশের সিটে গুটিসুটি বেড়ে বসলো। হলিক্রসের ব্যাপারটা বুঝলাম না, স্টুডেন্টদের সাথেও টিচার ম্যাডামদের বিধবা বানিয়ে রেখেছে কেন? কেন, দেখতে খারাপ লাগছে কি? না তা না, তোমাকে দেখতে ভালো লাগছে, তুমি তো সুন্দর, সারাতে বেশ মানায়। দীপ্তি লজ্জা পেয়ে গেল। তীব্র আর চোখে খেয়াল করলো ড্রাইভার মিটমিট করে হাসছে। তীব্র আর কোনো কথা না বলে চুপ করে রইল। দীপ্তিও চুপ করে বসে আছে। অনেক লজ্জা লাগছে এভাবে তীব্রর পাশে বসে থাকতে। অথচ একটা সময় তীব্রর সাথে কত দুষ্টামি করত। তীব্র হাজার রাগ করলেও দীপ্তি কখনো রাগ করতো না। দীপ্তির সাথে পরিচয় ওদের বাবার সূত্রে। দীপ্তি ছিল